আমাদের আরেকটি পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাড়া থেকে আয়, বাড়ি ভাড়া থেকে আয়, বাসা ভাড়া থেকে আয়। এই পয়েন্টটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ভাড়া হতে আয়ের ক্ষেত্রে আমাদের কি হবে। তা ভাড়া থেকে আয়ের ক্ষেত্রে আমাদের সেকশন, কয়েকটি সেকশন আমাদের একটু ধারণা রাখতে হবে। এই সেকশন 35 তার মধ্যে একটি। প্রথমত, এখানে ভাড়া বলতে কি বোঝায়, এটা একটা বিষয়। ভাড়া বলতে হচ্ছে মালিকানা সত্ত্ব ত্যাগ না করে নির্দিষ্ট সময়ের জন্য সম্পত্তি ব্যবহারের অধিকার। তা ভাড়া বলতে কি বোঝায়, এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আয়কর আইনে ভাড়া বলতে বোঝানো হচ্ছে মালিকানা সত্ত্ব ত্যাগ না করে যদি আমরা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের জন্য কাউকে দেই, এটাকে বলা হয় ভাড়া। তা এই ভাড়া হতে পারে আমাদের ভবন হতে পারে, অর্থাৎ হাউস প্রপার্টি হতে পারে, এর বাহিরেও হতে পারে। একটা হতে পারে গৃহ সম্পত্তি। দুই ধরনের ভাড়া আছে। এক ধরনের হতে পারে, এক নম্বর প্রয়োজন হতে পারে গৃহ সম্পত্তি, আর দ্বিতীয় নম্বর হতে পারে আদার্স প্রপার্টি। গৃহ সম্পত্তির বাইরে অন্যান্য প্রপার্টি যেমন হতে পারে জমি, আসবাবপত্র, ফিক্সচার, কারখানা, ব্যবসায়ের আঙ্গিনা, ব্যক্তিগত যানবাহন ইত্যাদি ইত্যাদি। তার মানে এই যে গৃহ সম্পত্তি ভাড়া হতে পারে, আর গৃহ সম্পত্তির বাইরে অন্যান্য প্রপার্টি, অন্যান্য সম্পত্তিও ভাড়া হইতে পারে। যেমন জমি ভাড়া থেকে আয় হইতে পারে, আপনার আহ, আবাসন ভাড়া থেকে আয় হইতে পারে, কারখানা ভাড়া থেকে আয় হইতে পারে, এরকম যন্ত্রপাতি হতে আয় হইতে পারে। এরকম বিভিন্ন ধরনের আমাদের রেন্ট আছে। তাহলে একজন ব্যক্তির যত ধরনের প্রপার্টি আছে সে চাইলে ভাড়া দিতে পারে। অনেকে দেখা যাচ্ছে তার জমি ভাড়া দেয়, জমি নিজে চাষাবাদ না করে আরেকজনকে ভাড়া দিয়ে দেয়, এটাও ভাড়া থেকে আয় হিসেবে গণ্য হবে। তো এই ভাড়া থেকে আয় বের করার জন্য আমাদের দুটি সেকশন মোস্ট ইম্পর্টেন্ট, দুটি সেকশন আমাদের পড়তে হবে। এটা একটু আমরা পড়বো। এটা ভাড়াটা একটু সাধারণ ধারণা থাকলে হবে, এটা বেশি ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে এখানে দুটি সেকশন, একটা হচ্ছে সেকশন 37 মোট ভাড়া, আর সেকশন 38। সেকশন 38 হচ্ছে ভাড়া থেকে কোন খরচগুলো বাদ দেওয়া যাবে। প্রথম কথা হচ্ছে, এই বাড়ি ভাড়া আয়টা আমরা পড়লাম, এটার অ্যাপ্লিকেশন কি। এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে একজন বাড়ির মালিকের কর দায় নির্ধারণের ক্ষেত্রে এই বাড়ি ভাড়া ইনকামটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ইনকাম ট্যাক্সের যে ম্যাথগুলো থাকবে, সেখানে একটা বাস্তব প্রয়োগ থাকতে পারে যে একজন বাড়ির মালিক এই ইনকাম করে, তার এই খরচ আছে, তার আয়কর নির্ধারণ করুন। তাহলে তখন এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ হবে। সো আমাদের এই জন্য এই বাড়ি ভাড়াটা যেমন আইনে লেখার জন্য পড়তে হবে, সাথে সাথে বুঝতেও হবে, দুটি পয়েন্ট হবে। তাহলে একটা হচ্ছে মোট ভাড়া মূল্য। মোট ভাড়া মূল্য কিভাবে বের করতে হয়, এর পদ্ধতি কি। মোট ভাড়া মূল্য বের করার জন্য আপনাকে প্রথমে এটার যে ভাড়া প্রাপ্ত অংশ আছে এবং গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, এটা বের করতে হবে। বার্ষিক মূল্য বলতে বোঝাচ্ছে 12 মাসের ভাড়া, অর্থাৎ 12 মাসের টোটাল ভাড়া কত এটা বের করতে হবে, এক মাসের ভাড়া না। অর্থাৎ টোটাল 12 মাসে কত টাকা ভাড়া আছে এবং তিনি কত টাকা প্রাপ্ত হয়েছেন, এটাকে বের করতে হবে। দেখেন, তো এই ক সমান হচ্ছে, দেখেন এই ভাড়া অর্থ মোট ভাড়া মূল্য, এটাকে বের করার জন্য মোট ভাড়া মানে ক, এটাকে বের করার জন্য আমাদের যোগ দিতে হবে গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য, অর্থাৎ 12 মাসে কত টাকা ভাড়া পায়। এক নম্বরে আমরা 12 মাসে কয় টাকা ভাড়া পাই, এবং ভাড়ার সাথে অতিরিক্ত কি কি পাই, যেমন ভাড়ার সাথে কোনো স্যালামি, কোনো নিরাপত্তা জামানতের সুদ বা অতিরিক্ত কোনো অর্থ দিয়ে থাকলে এটাও যোগ করতে হবে। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোট ভাড়ার সাথে অতিরিক্ত যে অর্থগুলো পাই। একটা তো ভাড়া দিচ্ছে, 12 মাসের ভাড়া যোগ করব এবং 12 মাসের অতিরিক্ত অর্থ যোগ করব। এছাড়া 12 মাসের সার্ভিস চার্জ, যে আমাদের ভাড়াটিয়াদেরকে অনেক সময় বাড়ির মালিককে সার্ভিস চার্জ দিতে হয়, মাসে 3,000 অথবা 5,000, অ্যাজ পার রেন্ট ডিট অনুযায়ী। তাহলে আপনি যে অতিরিক্ত সার্ভিস চার্জ দিবেন, এটাও কিন্তু ভাড়ার অন্তর্ভুক্ত হবে। তাহলে তৃতীয় পয়েন্টে আপনাকে যোগ করতে হবে সার্ভিস। তাহলে আপনি এই তিনটে বিষয় যোগ করবেন। দেখেন, একটা হচ্ছে 12 মাসের ভাড়া, ভাড়ার সাথে যদি অতিরিক্ত কোনো প্রাপ্ত হয় এটা, 3 নম্বরে সার্ভিস চার্জ। এই তিনটা যোগ করার পরে সেখান থেকে আপনি শূন্যতা ভাতা এটা মাইনাস করবেন। শূন্যতা ভাতা শুধুমাত্র বিদ্যুৎ বিল উপস্থাপন সাপেক্ষে প্রমাণ হইলে এটা অনুমোদনযোগ্য হবে। তাহলে শূন্যতা ভাতা, এটা বিদ্যুৎ বিল যদি আপনি দেখাতে পারেন
যে আমার এই মাসে কোনো বিদ্যুৎ ইউজ হয় নাই, এটাও আমাদের একটা প্রশ্ন আসে যে শূন্যতা ভাতা কিভাবে অনুমোদনযোগ্য হবে। তখন আপনি লিখবেন বিদ্যুৎ বিল উপস্থাপনের মাধ্যমে অনুমোদনযোগ্য হবে। তাহলে এখানে আমরা ভাড়া নির্ণয় সূত্র দেখেন যে আমরা তিনটা বিষয় যোগ করব, সেখান থেকে শূন্যতা ভাতা মাইনাস করলে মোট ভাড়া হবে। তিনটা বিষয় কি কি? একটা হচ্ছে গৃহ সম্পত্তির 12 মাসের ভাড়া, অতিরিক্ত প্রাপ্তি, সার্ভিস চার্জ, মেরামত চার্জ। মানে সার্ভিস চার্জ বলতে সার্ভিস চার্জ, রক্ষণাবেক্ষণ, মেরামত বাবদ যে চার্জ আপনি দিবেন সেই চার্জ। তিনটে বিষয় যোগ করে সেখান থেকে যদি আপনি এই যে নম্বর অর্থাৎ শূন্যতা ভাতা মাইনাস করেন, তাহলে আমাদের মোট ভাড়া বের হয়ে যায়। তাহলে মোট ভাড়া নির্ণয়ের সূত্র আসতে পারে যে আমরা একটা প্রপার্টির মোট ভাড়া কিভাবে নির্ধারণ করব, তার মোট ভাড়া কত এটা কিভাবে নির্ধারণ করব, হাউ টু ক্যালকুলেট টোটাল রেন্ট, কিভাবে মোট ভাড়া নির্ণয় করব। তাহলে মোট ভাড়া নির্ধারণের কয়টি প্রক্রিয়া বললাম? একটি সূত্র। মোট ভাড়া বের করার জন্য আমাদের 12 মাসের ভাড়া, এটার সাথে যোগ করতে হবে যে কোনো সেলামি, নিরাপত্তা জামানতের সুদ বা অন্য কোনো সুবিধা যেটা মালিক পাচ্ছে। মালিককে বাড়ি ওঠার সময় 1 লাখ টাকা দিচ্ছে, যাবে যাওয়ার সময় নিয়ে যাবে, সিকিউরিটি মানি, এটাও ভাড়ার সাথে যোগ হয়ে যাবে তার। আরেকটা হচ্ছে সার্ভিস চার্জ। এই তিনটে বিষয় যোগ করার পরে সেখান থেকে যদি আমরা শূন্যতা ভাতা, ভ্যাকেন্সি অ্যালাউন্স বাদ দেই, তাহলে আমাদের মোট ভাড়া নির্ণয় হয়ে যাবে। তাহলে বাড়ি ভাড়া আয় নির্ণয় করার ক্ষেত্রে প্রথমত আমাদের মোট ভাড়া বের করতে হবে। এই মোট ভাড়ার থেকে আমরা খরচ বাদ দিব। খরচ বাদ দিলে হবে নিট ভাড়া। দেখেন, আমরা বাড়ি ভাড়া নিট ভাড়া মানে করযোগ্য আয় কিভাবে বের করব? প্রথমে আমরা মোট ভাড়া বের করব। এই মোট ভাড়া থেকে কিছু খরচ পাওয়া যাবে, এই খরচটা আমাদের পরবর্তী ধারায় বলা আছে সেকশন 38। সে 38 অনুযায়ী আমরা খরচগুলো বাদ দিলে নিট ভাড়া পাই। নিট ভাড়ার উপর আমাদের ট্যাক্স দিতে হবে। তাহলে আমাদের এখন দেখতে হবে সেকশন 38। এই সেকশন 38 খুবই ইম্পর্টেন্ট। আমাদের এখান থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 48 নম্বর পৃষ্ঠা আমরা সবাই বের করি। এই সেকশন 38 মোট ভাড়া থেকে কোন কোন খরচগুলো আমাদের বাদ দেওয়ার সুযোগ আছে। দেখেন, এটার বিষয় হচ্ছে আপনি যে ভাড়া পেলেন, এই একটি গৃহ সম্পত্তি ভাড়া পেলেন, এই ভাড়া থেকে কোন কোন খরচগুলো আপনি বাদ দিতে পারবেন। আমরা মোট ভাড়া 37 অনুযায়ী বের করলাম। বের করার পরে এখান থেকে কোন খরচগুলো আমরা মাইনাস করতে পারবো, বাদ দিতে পারবো। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে কোনো প্রিমিয়াম, বিমার প্রিমিয়াম, বিমার কিস্তি। 1 নম্বর মনে রাখেন যে বিমার কিস্তি। কোন বিমা? প্রপার্টি বিমা, ঝুঁকি বিমা। এটা কিন্তু আপনার লাইফ ইন্স্যুরেন্স না, লাইফ ইন্স্যুরেন্সের কিস্তি না। এটা হচ্ছে এই প্রপার্টির এগেনিস্টে, এই প্রপার্টির এগেনিস্টে, এই বাড়ির এগেনিস্টে যদি কোনো ঝুঁকি বিমা থাকে, সেই বিমার কিস্তি আপনি পরিশোধ করেছেন, সেই কিস্তির খরচ বাদ দিতে পারবেন। তাহলে নাম্বার ওয়ান, এই ঝুঁকি বিমার কিস্তি বাদ দেওয়ার সুযোগ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার এই গৃহ সম্পত্তি নির্মাণ করতে যে বা সংস্কার করতে যে আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন, সেই লোনের সুদ। তাহলে আপনি এই কিওয়ার্ডগুলো মনে রাখবেন। 2 নম্বর হচ্ছে ঋণের সুদ বাদ দেওয়ার সুযোগ আছে। প্রথমে বললাম ঝুঁকি বিমার প্রিমিয়াম, 2 নম্বরে কি বললাম? ঋণের সুদ। বাড়ি করতে যে ঋণ নিয়েছেন, সেই ঋণের সুদ বাদ দেওয়ার সুযোগ আছে। 3 নম্বর হচ্ছে যে কোনো প্রকার কর, যেমন আপনি ভূমি কর দিয়েছেন, হোল্ডিং ট্যাক্স দিয়েছেন, সিটি কর্পোরেশন ট্যাক্স দিয়েছেন, এই সমস্ত কর। তাহলে এই বাড়ি করতে যাওয়ায় প্রতি বছরে আপনাকে কিন্তু গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। যেমন আপনার জমি আছে, জমির উপর ট্যাক্স দিবেন। এক তো জমির উপর ট্যাক্স দিলেন, দ্বিতীয়ত হচ্ছে আপনি সেই হোল্ডিং ট্যাক্স দিলেন, সিটি কর্পোরেশন ট্যাক্স দিলেন। তো এই সমস্ত খরচগুলো আইন অনুযায়ী বাদ দেওয়ার সুযোগ আছে। এরপরে গৃহ সম্পত্তি নির্মাণের সময় যে আপনি সুদ নিয়েছিলেন, যে লোন নিয়েছেন, সেই সুদ, অনেক সময় দেখা যায় এরকম ঘটনা ঘটে যে আপনি গৃহ সম্পত্তির ঋণ এখন নিয়েছেন, কিন্তু এখন তো আপনার কোনো ইনকাম হয় নাই, আপনি কিভাবে সুদটা বাদ দিবেন? আপনি এখন লোন নিয়েছেন, আপনার 2-3 বছর পরে ইনকাম হওয়া শুরু হয়েছে, কারণ এখন আপনার আন্ডার কনস্ট্রাকশনে আসছে। তো আন্ডার কনস্ট্রাকশনে থাকলে তো আপনার আহ, এটা কিন্তু সুদ বাদ দেওয়ার সুযোগ থাকে না। আইন বলছে তাহলে যখন ইনকাম হবে, পরবর্তীতে যখন আপনার ইনকাম হবে, ইনকাম হওয়ার পরবর্তী 3 ইয়ার্সে সমহারে এই সুদ বাদ দিতে পারবেন। তাহলে ইনকাম যে শুরু হবে তখন থেকে পরবর্তী 3 ইয়ার্সে
আপনি বাদ দিতে পারবেন। এটা কিন্তু আমাদের অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে বিগত ঋণের সুদ পরবর্তী কত বছরের মধ্যে সমন্বয় করতে হবে। এটা হচ্ছে পরবর্তী 3 বছরে। আবারও বিষয়টা ক্লিয়ার করি, ধরেন 2022 সালে আপনি বাড়ি করার জন্য ঋণ নিয়েছিলেন। তাহলে ঘটনা 2022 সালে ঋণ নেওয়া হয়েছে, 22 সালে কনস্ট্রাকশন করেছেন, কিন্তু ঋণ নেওয়ার এগেইনস্টে তো আপনাকে সুদ পে করতে হয়েছে। 22 সালে সুদ পে করেছেন, 23 সালে সুদ পে করেছেন, 24 সালে সুদ পে করেছেন, আপনার 25 সালে সেই ইনকাম শুরু হয়েছে। আইন বলছে এই 25, 26, 27 পরবর্তী 3 বছরে এসে ওই বিগত যে ঋণের সুদটা অ্যাপ্লাইড হয়েছে এটা আপনি বাদ দিতে পারবেন। ধরেন বিগত বছরে 3 লাখ টাকা ঋণের সুদ দিয়েছেন, তাহলে 25-এ 1 লাখ, 26-এ 1 লাখ, 27-এ 1 লাখ, পরবর্তী 3 ইয়ার্সে সমহারে এই সুদ বাদ দেওয়ার আপনি আইনগতভাবে সুযোগ পাবেন। তাহলে 4 নম্বর পয়েন্টে ছিল ঋণের সুদ বাদ দেওয়ার বিষয়টি, যেটা হচ্ছে বিগত দিনের ঋণের সুদ। 2 নম্বরে হচ্ছে ঋণের সুদ এই বছরের, আর 4 নম্বরে হচ্ছে ঋণের সুদ বিগত বছরের। এটা মনে রাখবেন, যেটা আন্ডার কনস্ট্রাকশন থাকা অবস্থায় নেওয়া হয়েছে। ভাড়া শুরু পরবর্তীতে আমরা একটা অ্যাডজাস্টমেন্টের সুযোগ পাব। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি এই ভাড়া সংগ্রহ, পানি পয় নিষ্কাশন ইত্যাদি বাবদ একটি সার্ভিস চার্জ বাবদ একটা খরচ আপনি মাইনাস করতে পারবেন, মোট ভাড়া থেকে বাদ দিতে পারবেন। এর জন্য আপনার কোনো ডকুমেন্ট প্রয়োজন নাই। এটা হচ্ছে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেন, এই খরচের পরিমাণ হবে মোট ভাড়া 30%। এখানে দেখেন কোন ভাড়ার মোট ভাড়া, আমরা 37-এ কিন্তু মোট ভাড়া বের করেছি শূন্যতা ভাতা বাদ দিয়ে। তাহলে এই মোট ভাড়া 30% বাদ দিতে আমরা পারবো যদি এটা বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা ভাড়া দিই। তাহলে 1 নম্বর হচ্ছে যদি বাণিজ্যিক উদ্দেশ্যে আমরা ভাড়া দেই তাহলে মোট ভাড়া 30% আমরা বাদ দিতে পারবো। আর যদি অবাণিজ্যিক উদ্দেশ্যে অর্থাৎ আবাসিক উদ্দেশ্যে ভাড়া দেই তাহলে 25% খরচ বাদ দিতে পারবো। তো এটা কিন্তু আমাদের পরীক্ষায় আসে, ঘুরে ফিরে এই প্রশ্নটা আসে যে আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে মেরামত খরচ কত পার্সেন্ট হয়, তখন হয় 25%, 25%। আর যদি আমরা ভাড়া দেই বাণিজ্যিক উদ্দেশ্যে তাহলে খরচ হয় 30%। তাহলে বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে কত পার্সেন্ট খরচ হয়? 30%। আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিলে কত পার্সেন্ট হয়? 25%। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখেন এই যে মেইন 5টি পয়েন্ট বললাম, যদি আমাদের আসে পরীক্ষায় যে ভাড়া থেকে অনুমোদনযোগ্য খরচগুলো লিখেন, তাহলে আপনার এভাবে লিখতে হবে। আর এছাড়া এরপর আরেকটি কথা বলা আছে, যদি আনুপাতিক ভাড়া হয় আনুপাতিক হারে খরচ বাদ হবে। তাহলে আমাদের এখানে এই 5 নম্বর পয়েন্টটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, আমাদের পরীক্ষা আসতে পারে। ভাড়া থেকে অনুমোদনযোগ্য খরচগুলো কি কি? কারণ মোট ভাড়া থেকে যদি আমরা এই খরচগুলো বাদ দিতে পারি তাহলে আমাদের নিট ভাড়া হয়ে যাবে, নিট ভাড়ার উপর আমরা ট্যাক্স দিব। তা ভাড়া থেকে আমাদের এই অনুমোদনযোগ্য খরচগুলো ক্ষেত্রে অন্যতম খরচ হচ্ছে মেরামত রক্ষণাবেক্ষণ চার্জ। এটা হচ্ছে বাণিজ্যিক উদ্দেশ্যে দিলে 30%, আবাসিক উদ্দেশ্যে দিলে 25%। আশা করি যা বুঝতে পেরেছি, এটা মুখস্থ করে ফেলতে হবে এই পয়েন্টটা। ক্লিয়ার? এরপরে আমাদের বলছে যদি আংশিক ভাড়া দেন তাহলে আনুপাতিক হারে খরচ বাদ হবে। যা দেখা যাচ্ছে আপনার 2টা ফ্ল্যাট, একটা ফ্ল্যাট ভাড়া দেন, একটা নিজে থাকেন, তাহলে খরচ কি 2টা ফ্ল্যাটের পাবেন? না, যেটা ভাড়া দিচ্ছেন যেখান থেকে ইনকাম আসে সেখান থেকে খরচ আছে। আমাদের আইন বলছে যেখানে ইনকাম আছে সেখানে খরচ বাদ দেওয়ার সুযোগ আছে। এখন যেটা আপনি নিজে থাকেন, ভাড়াই দেন নাই, আপনার খরচ বাদ দেওয়ার তো সুযোগও নাই। অতএব এই সুযোগটা আপনি পাবেন না, যেহেতু আপনি ওখানে ভাড়াই প্রাপ্ত হন নাই। অতএব সেখানে খরচ প্রাপ্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটা আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এটা আমাদের না পড়লেও চলবে। 49 পৃষ্ঠা, 50 পৃষ্ঠা এসে এখানে একটা তথ্য আছে যেটা আমাদের পড়তেই হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। যেমন এই যে বাড়ি ভাড়ার টাকাটা আপনি কিভাবে কালেক্ট করবেন। অন্য সম্পদ বলতে আমাদের বোঝাচ্ছে যেমন আমাদের ল্যান্ড ভাড়া দিলেন, আপনি ব্যক্তিগত যানবাহন ভাড়া দিলেন। অর্থাৎ আমরা তো এখানে কয়েকটা বিষয় পেয়েছি, একটা পেয়েছি বাড়ি ভাড়া, আর বাড়ি ভাড়ার বাইরে আমরা অন্যান্য গৃহ সম্পত্তির বাহিরেও আমরা অন্য ভাড়া পেয়েছি, তাই না? তাহলে অন্য ভাড়ার ক্ষেত্রে তো আর আপনার সেক্ষেত্রে তো আমার হবে না, বাড়ি ভাড়ার মতো 25% আবাসিক বা অন্য ভাড়া হবে না, সেক্ষেত্রে আমি 10% খরচ বাদ দিতে পারবো। ঠিক আছে, এটা আপনাদের পরীক্ষা আসবে না, এটা ইম্পর্টেন্ট না, আমরা মূল বিষয় আছি।
এরপরে 50 পৃষ্ঠায় এখান থেকে আমাদের একটা শর্ট প্রশ্ন আসে। দেখেন, যেটা ইম্পর্টেন্ট সেটাই কিন্তু আমরা আলোচনা করতেছি বই থেকে মার্ক করে করে। যে এই 50 পৃষ্ঠায় একটা বিষয় আছে যে বাড়ির মালিক ভাড়া কিভাবে কালেক্ট করবেন। তা এই বিধি ৮, দেখ এই বিধি ৮ বলতে 1984 সালের যে ইনকাম ট্যাক্স রুলস, এই রুলসের 8। তা আমাদের এই যে বিধিমালা কিন্তু সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অংশ। তো এই বিধিমালা থেকে কিন্তু সব আমাদের প্রয়োজন নাই, কারণ এই বিধিমালা থেকে আমাদের খুব বেশি প্রশ্ন আসবে না, কারণ অধিকাংশ বিধি বাতিল হয়েছে। যে কয়েকটি বিধিমালা আমাদের কার্যকর আছে তার মধ্যে বিধি 8 অন্যতম। এই বিধি 8-এ বলা আছে কিভাবে ভাড়াটিয়ার কাছ থেকে মালিক ভাড়া সংগ্রহ করবে। এখানে আইন বলছে যদি আপনার মোট ভাড়া এক বা একাধিক মালিকের কাছ থেকে যাই হোক না কেন, মোট ভাড়া যদি 25,000 টাকার অধিক হয়, তাহলে অবশ্যই এটা ব্যাংকের মাধ্যমে ভাড়াটি সংগ্রহ করতে হবে। তা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কত টাকা ভাড়া হলে এটা ব্যাংকের মাধ্যমে সংগ্রহ করা বাধ্যতামূলক। দেখেন, পরীক্ষার প্রশ্ন এরকম আসতে পারে যে কত টাকা ভাড়া হলে আমাদের এই ভাড়া সংগ্রহ ব্যাংকের মাধ্যমে বাধ্যতামূলক। তখন আমরা উত্তর দেব 25,000 টাকা। তাহলে যদি 25,000 টাকা ভাড়া হয়, তাহলে এই ভাড়া অবশ্যই আমরা ব্যাংকিং চ্যানেলে ব্যাংকের মাধ্যমে কালেক্ট করব। ক্লিয়ার? তাহলে দেখেন, এখানে আমরা বাড়ি ভাড়া থেকে কয়েকটা বিষয় পড়লাম। যে ভাড়া কয় প্রকার, একটা হচ্ছে বাড়ি ভাড়া, আর একটা হচ্ছে আদার্স প্রপার্টি, অন্যান্য প্রপার্টি ভাড়া, যেমন আপনার ব্যক্তিগত যানবাহন হতে পারে, আপনার ল্যান্ড হইতে পারে, আপনার বিজনেস প্রিমিসেস হতে পারে, এই ভাড়াগুলো। দ্বিতীয় হচ্ছে আমরা মোট ভাড়া কিভাবে বের করব, এটা পড়লাম সেকশন 36। সেখানে আমরা দেখলাম যে মোট ভাড়া বের করার সূত্র হচ্ছে আমাদের বার্ষিক ভাড়া, 1 নম্বর পয়েন্ট, বার্ষিক ভাড়া, অন্যান্য প্রাপ্তি এবং এই সার্ভিস চার্জ প্রাপ্তি, এই তিনটা প্রাপ্তি থেকে আমরা যদি শূন্যতা ভাতা, যে মাসে খালি ছিল সেই ভাতাটা মাইনাস করি, তাহলে আমাদের মোট ভাড়া বের হয়ে যায়। এরপরে আমরা পড়লাম যে মোট ভাড়া থেকে কিভাবে আমরা নিট ভাড়া বের করব। তাহলে মোট ভাড়া থেকে আমরা যদি আইনানুগ খরচগুলো বাদ দিই, তাহলে নিট ভাড়া বের হয়। তা আইনানুগ খরচগুলো কি, আমরা সেকশন 38-এ এটা আলোচনা করেছি যে আইনানুগ খরচ হচ্ছে এই মোট ভাড়া থেকে আমাদের বেসিক 5-6টা খরচ বাদ দিতে হবে। 1 নম্বর হচ্ছে আমাদের ঝুঁকির বীমার কিস্তি, আমরা আমরা সেকশন 38 এটা পড়েছি। দেখেন আমরা কি কি বাদ দিব। 1 নম্বর হচ্ছে ঝুঁকি বীমার কিস্তি। 2 নম্বর হচ্ছে বিভিন্ন গৃহ সম্পত্তির নির্মাণে যে সুদ না হয় সেই সুদ, যেটা অতিরিক্ত, বিভিন্ন প্রকার কর, বিগত দিনের সুদ যেটা বাদ দেওয়ার সুযোগ হয়নি, এবার মেরামত বা অন্যান্য খরচ, এটা হচ্ছে আবাসিক হলে 30%, অনাবাসিকের ক্ষেত্রে 25%। এটা বাদ দিতে আমরা পারবো। এটা বাদ দিলে কিন্তু আমাদের নেট ভাড়া বের হয়ে যাবে। এই নেট ভাড়ার উপর আমরা ট্যাক্স ক্যালকুলেশন করব।